ওকে, তাহলে লাস্ট ক্লাস আমরা পড়েছিলাম তাপ কাকে বলে, আর কি পড়েছিলাম, তাপমাত্রা কাকে বলে, তাপমাত্রার পার্থক্য, তাপমাত্রা মাপার যন্ত্রের নাম আমরা পড়েছিলাম। আর কি আমরা পড়েছিলাম ক্যালোরিমিটার, ক্যালোরিমিতির মূলনীতি, আমরা পড়েছিলাম তাপগতিবিদ্যার প্রথম সূত্র। এগুলো সব আমরা মোটামুটি পড়েছিলাম। আজকে আমরা পড়ব পদার্থের অবস্থার পরিবর্তন। পদার্থের অবস্থার পরিবর্তন, পদার্থের অবস্থার পরিবর্তন বলতে প্রকৃতিতে মূলত পদার্থকে তিনটি অবস্থায় পাওয়া যায়। একটাকে লিখতে পারো কঠিন পদার্থ, একটা হচ্ছে তরল পদার্থ, আর একটা হচ্ছে গ্যাসীয় পদার্থ। তাছাড়াও আরো একটা স্টেট বা অবস্থা পাওয়া যায়, সেটাকে বলা হয় প্লাজমা। কঠিন পদার্থ কাকে বলে? যে সমস্ত পদার্থের অণুগুলোর মধ্যে দূরত্ব খুব কম, কাছাকাছি, ক্লোজলি স্পেসড, তারা হচ্ছে কঠিন পদার্থ। তরল পদার্থ কাকে বলে? যে সমস্ত পদার্থের মধ্যে বলতে পারো দূরত্ব একটু বেড়ে গেছে কিন্তু তাদের নির্দিষ্ট কোনো আকৃতি নাই, শুধুমাত্র আয়তন আছে, তাদেরকে বলে তরল পদার্থ। আর যাদের নির্দিষ্ট কোনো আকার আকৃতি আয়তন কিচ্ছু নেই, কণাগুলো দূরত্ব অনেক বেশি হয়ে গেছে, তাদেরকে বলবো আমরা কি গ্যাসীয় পদার্থ। তাদেরকে বলবো কি আমরা গ্যাসীয় পদার্থ। তাহলে যেমন আমরা কি হয়, যখন শীতকাল তখন খুব কাছাকাছি বসে থাকি, কঠিন পদার্থের মতো একদম কাছাকাছি থাকি, আর গরমকালে কি দূর দূর পালিয়ে যাই। তাহলে এরকম টাইপের সিচুয়েশন ভাবতে পারো কঠিন তরল গ্যাসীয় পদার্থ। এখন কোনো একটা কঠিন পদার্থকে যদি তাপ দেওয়া হয় সেটা গলে তরলে পরিণত হয়, একে আমরা বলি গলন। তাহলে কোনো পদার্থ যদি কঠিন হয় তাকে যদি তাপ দেওয়া হয় তাহলে সেটা গলে তরলে পরিণত হয়, একে বলবো গলন। আবার সিমিলারলি তরল পদার্থকে যদি তাপ বের করে নেওয়া হয় তাহলে সেটা কঠিন পদার্থে পরিণত হয়, একে বলবো আমরা সলিডিফিকেশন বা কঠিনীভবন। ভবন মানে হওয়া, কঠিন, কঠিন হচ্ছে। তাহলে কোনো একটা পদার্থকে যদি আমরা তরল থাকে তাপ বার করে নিই তাহলে পরে সেটা কি হবে, কঠিন হবে। সিমিলারলি কঠিন তরল পদার্থকে যদি তাপ দেওয়া হয় তাহলে সেটা গ্যাসীয় পদার্থে পরিণত হয়, একে বলবো আমরা বাষ্পীভবন। এবং গ্যাসীয় পদার্থকে যে তাপ বার করে নাও তাহলে সেটাও আবার তরল পদার্থে পরিণত হয়, একে বলা হয় ঘনীভবন। তাহলে আমরা মোটামুটি এই 4 রকমের অবস্থান্তর পড়লাম। এছাড়াও আরো দুটো হয়, যে যদি আমরা কঠিন CO2 বা ড্রাই আইস, কার্বন ডাই অক্সাইডের কঠিন রূপকে, ন্যাপথলিন, কর্পূরকে আমরা রেখে দিই তাহলে সেটা কঠিন থেকে সরাসরি গ্যাসে পরিণত হয়, একে আমরা বলি কি ঊর্ধ্বপাতন। এবং ওই গ্যাসীয় পদার্থই আবার জমে কঠিন পদার্থে পরিণত হয়, অবক্ষেপণ। সো এই টাইপের আমরা পড়ব। এখন তুমি লক্ষ্য করো যে কঠিন পদার্থ থেকে তাপ দিলে তরল হয়, তরল থেকে তাপ দিলে গ্যাস হয়। তাই এই জায়গাটাকে আমরা বলবো উচ্চ অবস্থান্তর, এইটার নাম। উচ্চ মানে এখানে তাপের প্রয়োজন হচ্ছে, উচ্চ অবস্থান্তর। তাহলে উচ্চ অবস্থান্তর কাকে বলে না, তো কঠিন পদার্থ থেকে তরল এবং তরল পদার্থ থেকে গ্যাস হলে পরে আমাদের তাপ বা তাপমাত্রা বাড়তে থাকে, একে আমরা কি বলবো, উচ্চ অবস্থান্তর। সিমিলারলি গ্যাসীয় পদার্থ থেকে তরল বা তরল থেকে কঠিন, এখানে কি হচ্ছে, উষ্ণতা আস্তে আস্তে কমবে এবং একে আমরা বলবো কি নিম্ন অবস্থান্তর। তোমাদের হাতে যে নোটসটা দেওয়া আছে সেটাতে দেখো উচ্চ অবস্থান্তর এবং নিম্ন অবস্থান্তর দুটো খুব সুন্দর করে মেনশন করা আছে, ঠিক আছে? সেই দুটো খুব সুন্দর করে মেনশন করা আছে। তুমি লাফালাফি করো না বাবা একটু, হ্যাঁ প্লিজ, লাফালাফি করো না। তাহলে উচ্চ অবস্থান্তর আর কি পেলাম, নিম্ন অবস্থান্তর, এই দুটো কনসেপ্ট আমরা মোটামুটি পেলাম। এখন যখন কোনো পদার্থের অবস্থার পরিবর্তন হয়, অবস্থান্তর হয়, তখন কি হয়, কোনো একটা তাপ প্রয়োজন হয় বা তাপ বর্জন হয়। এক্সাম্পল দিচ্ছি, আমি একটা পাত্রের মধ্যে বরফ নিলাম, একটা পাত্রের মধ্যে কি নিলাম, বরফ। এবার বরফটাকে যদি রেখে দেওয়া হয় তোমরা কি দেখবে, বরফটা স্যার আস্তে আস্তে গলে যাচ্ছে। এবার যদি একটা থার্মোমিটার দিই তাহলে কি আমি দেখবো বরফের উষ্ণতা বাড়ছে বা কমছে? কিচ্ছু দেখবো না। যতক্ষণ পর্যন্ত গলন হচ্ছে ততক্ষণ পর্যন্ত বরফের উষ্ণতার কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ 0 ডিগ্রি তো 0 ডিগ্রি ছিল, কিন্তু তাপ তো নিচ্ছে বরফ। কেন? বরফ তাপ নিল তবেই তো গলছে। তাহলে এই যে তাপ, সেটাকে আমরা আমরা ক্যালোরিমিটারও মাপতে পারবো না, এটাকে আমরা থার্মোমিটারের সাহায্যে বুঝতে পারবো না যে পরিবর্তন হচ্ছে।
এই তাপটাকে আমরা অ্যাকচুয়ালি বলি লুক্কায়িত তাপ, যাকে আমরা বলি লীন তাপ। তাহলে লীন তাপ কখন কাজে লাগে? পদার্থের অবস্থার পরিবর্তনের সময় কাজে লাগে। পদার্থের অবস্থার পরিবর্তন হচ্ছে তখন লীন তাপ কাজে লাগছে। ঠিক আছে, যেমন কঠিন থেকে তরল গলনের লীন তাপ, তরল থেকে গ্যাস বাষ্পীভবনের লীন তাপ, গ্যাস থেকে তরল ঘনীভবনের লীন তাপ, তরল থেকে কঠিন কঠিনীভবনের লীন তাপ। তাহলে আমাদের নোটসে এরকম 4টে লীন তাপ সুন্দর করে মেনশন করে দেওয়া আছে এবং তাদের ডিটেল ব্যাখ্যা দেওয়া আছে, দেখো তোমরা অবভিয়াসলি দেখতে পাবে। সো আমরা মোটামুটি এটা দেখলাম। এখন তাহলে আমরা লজিক্যালি কঠিন তরল এই গ্যাসের লীন তাপগুলো বুঝলাম। তাই লীন তাপ কাকে বলে সে যদি সংজ্ঞা দেয়, তো সংজ্ঞা দিলে এই সংজ্ঞাটা লিখবে, যেটা বলবো, কোনো পদার্থের উষ্ণতার পরিবর্তন না করে শুধুমাত্র অবস্থার পরিবর্তন করতে একক ভরে যে পরিমাণ তাপ প্রয়োগ বা নিষ্কাশন করতে হয়। আই রিপিট, কোনো পদার্থের উষ্ণতার পরিবর্তন না করে শুধুমাত্র অবস্থার পরিবর্তন করতে একক ভরে যে পরিমাণ তাপ প্রয়োগ বা নিষ্কাশন করতে হয় তাকে বলবো আমরা কি? লীন তাপ। তার মানে লীন তাপ মানে আমরা এই কথাটা লিখতে পারবো যে লীন তাপ মানে তাপ বাই ভর। এটাকে লিখতে পারি আমরা লীন তাপের ডেফিনিশন হিসাবে, লীন তাপ ইকুয়াল টু তাপ বাই ভর। এখন লীন তাপকে আমরা এল দিয়ে লিখি, লীন তাপকে আমরা এল, এল মানে হচ্ছে ল্যাটেন্ট হিট, ল্যাটেন্ট হিট মানে হচ্ছে লীন তাপ, ল্যাটেন্ট হিট বাই এইচ বাই এম। অতএব এইচ সমান কত হয়? ml। তাহলে লজিকটা আমরা বোঝাতে পারলাম যে ক্যাপিটাল এইচ সমান কত হচ্ছে? ml। লীন তাপের একক কি? না তো সিজিএস পদ্ধতিতে লীন তাপের একক হবে ক্যালোরি পার গ্রাম, আর এসআই পদ্ধতিতে লীন তাপের একক হবে জুল পার কেজি। এখন এদের মধ্যে একটা সম্পর্ক আছে, সম্পর্কটা কত? না তো জুল পার কেজি সমান হয় 1/4200 ক্যালোরি পার গ্রাম। আই গেস আমি এটা করিয়েছিলাম একবার, ঠিক আছে? তাহলে জুল পার কেজি মানে 4200, 1/4200 ক্যালোরি পার গ্রাম হয়। এখন তাহলে লজিক্যালি আমরা দেখলাম কি হয়ে গেছে, সবার সই হয়ে গেছে ওদের দাম। তাহলে লজিকটা আমরা কি দেখছি যে বরফ গলনের লীন তাপ কত? না তো স্যার বরফ গলনের লীন তাপ তোমরা ছোটবেলা থেকে পড়ছো 80 ক্যালোরি পার গ্রাম। তার মানে 1 গ্রাম বরফকে যদি 80 ক্যালোরি তাপ দেওয়া হয় তাহলে সে ওই উষ্ণতাতেই 1 গ্রাম জলে পরিণত হবে। মানে আমার কাছে 1 গ্রাম বরফ আছে, কত ডিগ্রিতে? 0 ডিগ্রি সিতে। আমি কত তাপ দেব? 1 গ্রাম বরফে 80 ক্যালোরি তাপ দেব, তাহলে সে ওই উষ্ণতাতে মানে 0 ডিগ্রি সিতে 1 গ্রাম বিশুদ্ধ জলে পরিণত হবে। আমি আই গেস বোঝাতে পেরেছি। তার মানে বরফ গলনের লীন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে বোঝায় 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা, 1 গ্রাম বিশুদ্ধ বরফের উষ্ণতার পরিবর্তন না করে শুধুমাত্র কি হবে? তার অবস্থার পরিবর্তন করতে, অর্থাৎ 1 গ্রাম জলে পরিণত করতে তাকে কত তাপ লাগবে? 80 ক্যালোরি তাপ দিতে হবে। সিমিলারলি জলের বাষ্পীভবনের লীন তাপ হচ্ছে 537 ক্যালোরি পার গ্রাম। তার মানে আমরা দেখব যে 1 গ্রাম জলকে বাষ্পে পরিণত করতে কত তাপ লাগবে? 537 ক্যালোরি তাপ লাগবে। তার মানে এই হচ্ছে সিম্পল কথা। এবার যেহেতু আমরা দেখব তরলকে গ্যাস মানে জলকে বাষ্পে পরিণত করতে 537 ক্যালোরি পার গ্রাম তাপ লাগছে, তাহলে গ্যাস থেকেও যদি 537 ক্যালোরি তাপ বার করে নিই নাকি, তাহলে পরে সেটা কি হয়ে যাবে? তরল হবে। তার মানে আমরা যদি বাষ্প থেকে 537 ক্যালোরি পার গ্রাম তাপকে বার করে নিতে পারি, মাইনাস মানে বার করে নিতে পারি, তাহলে পরে আমরা দেখব কি যে সেই পদার্থটা বা সেটা কি হচ্ছে আমাদের লজিক্যালি জলে পরিণত হচ্ছে। ওখানে বসো, ঠিক আছে? আবার দেখো তাহলে তরল পদার্থ, ধরো জল আছে, জল থেকে যদি 80 ক্যালোরি পার গ্রাম তাপ তুমি কেড়ে নাও, বার করে নাও, নিষ্কাশন করে নাও, তাহলে পরেও সেই জলটা সেই উষ্ণতাতে কিসে পরিণত হবে? বরফে পরিণত হবে। তাই লজিক্যালি আমি বোঝাতে পারলাম যে লীন তাপের কনসেপ্টটা কি। এখন তাহলে গলনের লীন তাপ কাকে বলে স্যার? গলনের লীন তাপ তাহলে তোমরা সিম্পল লিখতে পারবে যে উষ্ণতার পরিবর্তন না করে কোনো কঠিন পদার্থের 1 গ্রাম ভরের কোনো পদার্থকে 1 গ্রাম তরলে পরিণত করতে যে পরিমাণ তাপ প্রয়োগ করতে হবে তাকে বলবো গলনের লীন তাপ। বাষ্পীভবনের লীন তাপ কাকে বলে? না তো উষ্ণতার পরিবর্তন না করে 1 গ্রাম কোনো তরল পদার্থের কি করব আমরা? 1 গ্রাম বাষ্পে পরিণত করতে যে পরিমাণ তাপ প্রয়োগ করতে হয় একক ভরে অবভিয়াসলি, তাকে কি বলবো? না তো বাষ্পীভবনের লীন তাপ। ঘনীভবনের লীন তাপ কাকে বলে? না তো কি বলবো আমরা? যে 1 গ্রাম উষ্ণতা পরিবর্তন না করে
1 গ্রাম কোনো গ্যাসীয় পদার্থ বা বাষ্পীয় পদার্থর যে পরিমাণ তাপ নিয়ে নিলে বা নিষ্কাশন করলে প্রতি একক ভরে সেটা কিসে হয়ে যায়, ওই উষ্ণতায় তরলে পরিণত হয়, সেই পরিমাণ তাপকে বলবো আমরা কি, ঘনীভবনের লীন তাপ। তেমনি কঠিনীভবনের লীন তাপ কাকে বলে, উষ্ণতার পরিবর্তন না করে কোনো একক ভরের তরল পদার্থের, উষ্ণতা পরিবর্তন না করে কোনো একক ভরের তরল পদার্থের যে পরিমাণ তাপ নিষ্কাশন করলে সেটি সেই উষ্ণতাতে ওই কঠিন পদার্থে পরিণত হয়, তাকে কি বলবো আমরা, কঠিনীভবনের লীন তাপ। তাহলে এই সমস্ত লীন তাপের সংজ্ঞাগুলো তোমাদের টেক্সট বুকে স্কুলের বইয়ে নাও থাকতে পারে, বাট আমার নোটসে দেওয়া আছে, তো সেগুলো কিন্তু মুখস্থ করতে হবে। কেন বলছি, এগুলো আগেই পড়েছো, 8-এ পড়েছো, ভেবে দেখো, 8-এ পড়েছো, 7-এ পড়েছো, সো এগুলো কিন্তু সহজ জিনিস, সো এত কিছু জটিল নেই এখানে যে পড়তে পারবে না। সো আই গেস এই জায়গাটা আমরা একটু পড়ে নিতে পারবো। তাহলে লীন তাপের কনসেপ্টটা আমি আশা করি বোঝাতে পেরেছি। এখন আমরা উচ্চ অবস্থান্তর আর নিম্ন অবস্থান্তরের দুটো লেখচিত্র অঙ্কন করব। উচ্চ অবস্থান্তর আর নিম্ন অবস্থান্তরের দুটো লেখচিত্র অঙ্কন করব। লেখচিত্রটা কি না, তো উষ্ণতার সাথে সময়ের লেখচিত্র। একটা উচ্চ অবস্থান্তর, উচ্চ অবস্থান্তর মানে কি হবে বলতো, কঠিন থেকে তরল, তরল থেকে কি হবে, গ্যাস, এটা হচ্ছে উচ্চ অবস্থান্তর। আর নিম্ন অবস্থান্তর কোনটা হবে, তো স্যার গ্যাস থেকে তরল, তরল থেকে কঠিন। এই দুটো লেখচিত্র আমরা অঙ্কন করব। তাহলে আগে আমরা উচ্চ অবস্থান্তরের লেখচিত্র উষ্ণতার সময় অঙ্কন করি। দেখো ভালো করে দেখে নাও প্লিজ। তো ধরো এই দিকটাতে আমি প্রকাশ করছি উষ্ণতা, এইদিকে উষ্ণতা, আর এই দিকটাতে হচ্ছে সময়। তাহলে এদিকে উষ্ণতা, এদিকটা সময় প্রকাশ করছি আমি, ঠিক আছে। এখন আমরা কি চাইছি, আমরা চাইছি যে উচ্চ অবস্থান্তর করব, অর্থাৎ কঠিন থেকে কোথায় যাব, গ্যাসে যাব। আচ্ছা তোমরা বলো, ধরো আমার কাছে একটা লোহার খণ্ড আছে, লোহার খণ্ড, আর আমরা তখন স্টপ ওয়াচ হাতে নিয়ে বসে আছি, লোহার খণ্ড নিয়ে হাতে স্টপ ওয়াচ নিয়ে বসে আছি। ধরো স্টপ ওয়াচটাকে শুরু করলাম, জাস্ট তখন টাইম কত হবে, 0। স্টপ ওয়াচ শুরু করলে কত দেখাই, 0ই তো, 0 থেকে তো স্টপ ওয়াচ শুরু হবে, 0 দেখাচ্ছে। তখন কি লোহার কিছুটা উষ্ণতা থাকবে, হ্যাঁ স্যার। কতটা উষ্ণতা, না তো স্যার পারিপার্শ্বিকের যা উষ্ণতা ততটা উষ্ণতা ওরও হবে। যেমন বাইরের উষ্ণতা স্যার 25 ডিগ্রি, তাহলে লোহার উষ্ণতা কত হবে, 25 ডিগ্রি। সবার সই করা হয়ে গেছে? আচ্ছা এটাতে সবাই সই করে নিচ্ছে তো, ঠিক আছে। এই আদি গুণ তো কজন আছে, গুনে নিচ্ছি। আচ্ছা তাহলে আমরা কি করছি, সিম্পল লজিকটা, যে আমরা ধরছি একটা লোহার টুকরো, লোহার টুকরের একটা উষ্ণতা আছে, ধরো সেই উষ্ণতার এটা কি রুম টেম্পারেচার। এবার আমি কি করছি, লোহার টুকরোটাকে তাপ দিচ্ছি, লোহার টুকরোটাকে তাপ দিচ্ছি, দাও আমাকে দাও, লোহার টুকরোটাকে তাপ দিচ্ছি। তাই লোহার টুকরোটাকে যদি আমি তাপ দিতে থাকি, তার প্রথমে কি হবে, উষ্ণতা আস্তে আস্তে বাড়বে। তো দেখো সময়ের সাথে সাথে তার উষ্ণতা আস্তে আস্তে কি হবে, বাড়বে। তার মানে উষ্ণতা বাড়বে মানে এরকম, দেখো তো উষ্ণতা বাড়ছে কিনা, হ্যাঁ না বলো। দেখো সময় যাচ্ছে, উষ্ণতা আস্তে আস্তে কি হচ্ছে, বাড়ছে। লেখচিত্র নিয়ম তো তাই। তাহলে উষ্ণতা বাড়তে বাড়তে এমন একটা জায়গা এলো যখন পদার্থটা গলতে শুরু করলো, এটাকে কি বলবো, গলন। আমি কি বলবো, গলন। তার মানে ধরো ধরো ও বিন্দু থেকে পদার্থটাকে আমি শুরু করলাম, দেখলাম এ বিন্দুতে এসে পদার্থটা গলতে শুরু করেছে। আর যে উষ্ণতায় কোনো পদার্থ গলতে শুরু করে সেই উষ্ণতাটাকে ওই চাপে আমরা কি বলি, গলনাঙ্ক। এইটা পড়েছো। তাহলে এই এ যে বিন্দুটাকে প্রকাশ করছে এটাকে আমরা তাহলে কি বলবো, সিম্পল কথায় স্যার গলনাঙ্ক। কেন গলনাঙ্ক বলছি, কারণ এটা হচ্ছে গলতে শুরু করছে। এখন আমরা একটু আগে বললাম কোন পদার্থ যখন গলছে তার মানে তার অবস্থার পরিবর্তন হচ্ছে। বরফ কি হচ্ছে, গলছে, তার মানে বরফের অবস্থার পরিবর্তন হচ্ছে। ভালো করে কনসেপ্টটা মাথায় নাও। যতক্ষণ বরফ গলবে তার কি উষ্ণতার কোনো পরিবর্তন হবে, থার্মোমিটার দিলে কোনো পরিবর্তন হবে না। তার মানে ধরো বিন্দু এ থেকে সে বি বিন্দু পর্যন্ত গললো, তাহলে এ থেকে বি বিন্দুতে তার কোনো উষ্ণতার পরিবর্তন হলো, দেখো স্ট্রেট লাইন, কোনো উষ্ণতার পরিবর্তন হলো না। কিন্তু দেখো সময় অতিবাহিত হলো, সময় অতিবাহিত হলো কিন্তু উষ্ণতার কোনো পরিবর্তন হলো না। এবার ধরো সমস্ত পদার্থ গলে গেল, সমস্ত পদার্থ এ থেকে বিতে গলে গেল, বাস। তার মানে লোহাটা পুরোপুরি গলে গেল, পুরো লোহা গলে গেল। এখন লোহা গলে যাওয়ার পর আরো যদি লোহাকে তাপ দিতে থাকি তাহলে কি লোহার উষ্ণতা বাড়বে। যেমন আমাদের পৃথিবীর অভ্যন্তরে কি আছে, ম্যাগমা। ম্যাগমা গুলো গলিত অবস্থায় আছে, মানে লোহা থাকলেও সেটা গলিত অবস্থায়। কেমন গলিত অবস্থায়, না তো গলিত অবস্থায় থাকলেও তার তাপমাত্রা অনেক বেশি নাকি, 2000, 3000, 4000। লোহা গলে কততে, মোটামুটি 1200, 1300, 1500 ডিগ্রিতে লোহা গলে যায়। এবার আমি ম্যাগমার টেম্পারেচার কত, 3000, মানে সে কত বেশি উষ্ণতায় আছে। তার মানে আমি যদি এখন লোহা সেই উষ্ণতাটাকে বা লোহার পদার্থটাকে আমরা কি করি, তাপ দিতে থাকি, তাহলে তার উষ্ণতাটা কি বাড়বে, হ্যাঁ স্যার বাড়বে। বাড়তে 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 আবার কি হবে,
এমন একটা পজিশন আসবে লোহাটা টকবক করে ফুটতে শুরু করবে। আমি কি ঠিক বোঝাতে পারছি? কারণ লোহাকে উষ্ণতা দিলে পরে একটা টাইম পর গলিত লোহা টকবক করে ফুটবে। তুমি উদাহরণটা বরফ দিয়ে নিতে পারো। তোমার কাছে এক টুকরো বরফ ছিল, বরফটা প্রথমে কিসে পরিণত হলো? জলে। এবার জলে পরিণত হওয়ার পর জলকে যখন আমরা তাপ দিচ্ছি সে কি হবে? স্ফুটনাঙ্কে পৌঁছাবে। আমি কি ঠিক বোঝাতে পারছি? তার মানে এই সি বিন্দুটা কি ওই তরল বা পদার্থটার স্ফুটনাঙ্ককে প্রকাশ করবে। বোঝাতে পারছি ব্যাপারটা? হ্যাঁ স্যার, এটা অবভিয়াসলি স্ফুটনাঙ্কে। কেন? ওই বিন্দুতে সে কি হচ্ছে? ফুটতে শুরু করছে, স্ফুটনাঙ্ক। আবার যতক্ষণ স্ফুটন চলবে উষ্ণতার কি কোনো পরিবর্তন হবে? না স্যার, অবস্থার পরিবর্তন হচ্ছে, স্ফুটনের কোনো পরিবর্তন হবে না। তার মানে ধরো একটা পাত্রে জল টকবক করে ফুটছে, জল কি হচ্ছে? টকবক করে ফুটছে। আমি কি করলাম? থার্মোমিটার দিলাম। কত তাপমাত্রা দেখাবে? 100 ডিগ্রি স্যার। তোমরা সকলেই জানো 100 ডিগ্রি স্যার। কেন? 100 ডিগ্রিতে জল ফুটে বাষ্পে পরিণত হয়। আর যতক্ষণ জলের স্ফুটন হবে ততক্ষণ কত তাপমাত্রা চলবে? 100 ডিগ্রি চলবে। এবার ধরো সি থেকে ডি বিন্দু পর্যন্ত জলের স্ফুটন হলো, দিয়ে স্ফুটন বন্ধ হয়ে গেল। এবার তারপরে যদি তাপ দেওয়া হয় সেটা কি হবে? বাষ্প। আমি কি বোঝাতে পেরেছি? তার মানে লজিক দেখো, এই বিন্দুটা হচ্ছে গলনাঙ্ক, ঠিক তো? তার মানে এই জায়গাটায় কঠিন ছিল পদার্থটা। আমি কি ঠিক বোঝাতে পারছি? এই জায়গাটায় পদার্থটা কি ছিল? কঠিন ছিল। আচ্ছা তুমি বলো, এই জায়গাটায় কি কঠিন প্লাস তরল ছিল? হ্যাঁ না বলো? কারণ পদার্থটা তো গলছে, কমপ্লিটলি গলেনি, গলছে। আর এই বি বিন্দু থেকে পদার্থটা পুরোপুরি গলে গেছে। তাহলে বি থেকে সি বিন্দু পর্যন্ত তরল পদার্থ ছিল। আমি কি ঠিক বোঝাতে পারছি? আবার সি থেকে ডি পর্যন্ত কি হবে? তরল প্লাস গ্যাস, নাকি? আর এই জায়গাটা কি আছে? পুরোটাই গ্যাস। দেখো তো কঠিন তরল গ্যাস হলো কিনা। তার মানে উচ্চ পদার্থ উপরে উঠছে, ব্যাপারটা বোঝাতে পারছি। সেই জন্য এই লেখচিত্রটাকে আমরা বলবো উচ্চ অবস্থান্তরের লেখচিত্র। আমি কি বোঝাতে পেরেছি? আমি কি ক্লিয়ার করাতে পেরেছি? উচ্চ অবস্থান্তরের লেখচিত্র পরীক্ষায় দেবে এই লেখচিত্র। আর এই যে আমি ব্যাখ্যা করলাম এতক্ষণ ধরে, এই পুরো ব্যাখ্যাটাও কিন্তু তোমাদেরকে লিখতে হবে। তাহলে ভালো করে বুঝে নাও। ক্লিয়ার করাতে পেরেছি? ক্লিয়ার করাতে পেরেছি? ক্লিয়ার করাতে পেরেছি? তাহলে লেখচিত্রটা আই গেস বোঝাতে পারলাম। এখন সেম লেখচিত্রকে যদি আমরা আঁকি, সেম লেখচিত্রকে জাস্ট কি করবো আমরা? তাহলে আমি এটা মিটিয়ে দিচ্ছি, জাস্ট সেম লেখচিত্র। এবার কি করব? গ্যাস থেকে কঠিনে আসবো। তাহলে গ্যাস থেকে যদি কঠিনে আসি কি বলবো তাকে? নিম্ন অবস্থান্তর। আমি কি ঠিক? নিম্ন অবস্থান্তর স্যার, কারণ আপনি উচ্চ অবস্থা থেকে কিসে আসছেন? নিম্ন অবস্থায় আসছেন। তাহলে আমি যদি লেখচিত্রটা অঙ্কন করি, দেখো গ্রাফটি কি কেটে যাচ্ছে? একদম সাইডে আসছে না? একটু ছোট করে। আচ্ছা দেখিস তো, এবার আসছে? দেখতো। ঠিক আছে, তাহলে এটাকে এবার দেখবো। এগেইন আমরা এইদিকে কি প্রকাশ করব? উষ্ণতা, নাকি? এই দিকটাতে কি প্রকাশ করছি? উষ্ণতা। আর এদিকে কি প্রকাশ করছি? স্যার সময়। এবার আমরা কিসে আসছি? না তো এবার আসছি আমরা গ্যাসীয় পদার্থ থেকে কোথায়? কঠিন পদার্থে। তাহলে ধরো সেম জিনিস, গ্যাসীয় পদার্থ উত্তপ্ত অবস্থায় ছিল, তাহলে তাকে আস্তে আস্তে তাপ বর্জন করছি। তাহলে গ্যাসীয় পদার্থ আস্তে আস্তে তাপ বর্জন করলে কিসে পরিণত হবে? প্রথমে তরলে পরিণত হবে। তাহলে এই জায়গাটায় পদার্থ তরল হতে শুরু করলো এই বিন্দুতে। এবার যতক্ষণ তরল হবে উষ্ণতার কোনো পরিবর্তন হবে না স্যার। তার মানে এটা কি ছিল? আমরা বলতে পারবো গ্যাস। আমি কি ঠিক বলতে পারছি? ওটা গ্যাস ছিল। এবার এই বিন্দুতে তরল হতে শুরু করেছে, তো তরল হচ্ছে, তরল হয়ে গেল সে। তার মানে এইটা যদি হয় সি বিন্দু, ধরো এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে এ বিন্দু, সি বি এ, ধরো এরকম। তার মানে আমি কি বলতে পারি যে সি থেকে বি পর্যন্ত সে কি ছিল? গ্যাস ছিল। সি থেকে, এই তোরা কথা কম বল, সি থেকে বি পর্যন্ত ছিল কি? গ্যাস। এবার দেখ বি থেকে এ তে, বি থেকে এ পর্যন্ত আমি কি বলবো? আমি কি বলতে পারি যে গ্যাস প্লাস তরল ছিল? হ্যাঁ না বল? কেন? কারণ সেই টাইমে জমছে, যেমন শিশির জমে, নাকি? গ্যাস থেকে কি জমে? তরল হচ্ছে, অবশ্যই তাপ বার করছে আর জমছে। এবার এ বিন্দুতে সে কমপ্লিটলি তরল হয়ে গেছে, এ বিন্দুতে তরল হয়ে গেছে। এবার যদি আবার উষ্ণতা কমায় তাহলে উষ্ণতা আস্তে আস্তে কি হবে? কমবে। কমতে কমতে কোথায় যাবে বল? হিমাঙ্কে, নাকি? যখন পদার্থটা কি হবে বল? জমে কঠিনে পরিণত হবে, জমে কঠিনে পরিণত হবে। তাহলে এই বিন্দুটাকে আমরা গলনাঙ্ক বা হিমাঙ্ক বলতে পারি। এটাকে ধরলাম এক্স বিন্দু। এবার যতক্ষণ জমবে ততক্ষণ উষ্ণতার কোনো পরিবর্তন হবে না স্যার? হবে না। এবার এতক্ষণ পর্যন্ত পদার্থ জমে গেল এক্স থেকে ওয়াই পর্যন্ত। এবার কি হলো? ওয়াই থেকে আবার কি হচ্ছে? পদার্থের উষ্ণতা কমে গেল। তবে দেখ স্টেপ গুলো দেখ সেম, এক্স্যাক্টলি সেম আছে। আমি কি বোঝাতে পারছি? স্টেপ গুলো এক্স্যাক্টলি দেখ সেমই আছে। আমরা কি করছি? যেমন উপরে উঠলাম সেরকম নিচে নামলাম। তাহলে আমরা বলবো এখানে গ্যাস প্লাস তরল ছিল, তাহলে এখানে কি থাকবে? তরল। আর এখানে কি থাকবে?
তরল প্লাস কঠিন, আর এটা পুরোটাই কি হয়ে যাবে কঠিন। আমি কি ক্লিয়ার করতে পেরেছি ব্যাপারটা? তাহলে এই দুটো লেখচিত্রের ব্যাখ্যা এবং এই দুটো লেখচিত্র আঁকতে পরীক্ষায় কিন্তু দেবেই। সো ইন অ্যাকর্ডিং যে তোমরা কতটা ভালো লিখতে পারছো, পড়তে পারছো, তার উপর ডিপেন্ড করবে নাম্বার, এবং কত ভালো আঁকতে পারছো। আমি রেফার করব, আমি বলবো যে তোমরা এটা স্কুলের টেক্সট বই থেকে আঁকো। কেন বলো তো? কারণ কি, অনেক সময় স্কুলের টেক্সট বই থেকে আমাদের নোটস একটু আলাদা হয়ে যায়। হয়তো আমার নোটসে দেবে ইংলিশে লেখা আছে অনেক কিছু, ঠিক আছে? তো স্কুলের বইটা লেখার সুবিধা কেন বলছি, কারণ স্যার ম্যাডামরা স্কুলের বইতে ফলো করছেন, বা তোমাদেরকে তো স্কুলের বই ফলো করা উচিতই। আমরা মডিউল দিয়েছি কেন? তোমাদেরকে বেশি জানানোর জন্য। এটা তো পাপ নয়, যদি পাপ হয় তো পাপ, সেটা আলাদা কথা। বাট আমি তো জানাতে চাইছি তোমাকে বেশি করে, তুমি লেখো বেশি, তুমি জানো বেশি, কারণ জানার কোনো শেষ নেই, মার খাওয়ার কোনো বয়স নেই, তাই না? তাহলে আমি কি করব, লজিক্যালি যে যত বেশি জানবো তত বেটার, যত বেশি জানবো তত বেটার, ঠিক আছে? এবার পরীক্ষার খাতাতে বেশি লিখবো, আমরা চেষ্টা করবো যতটা ভালো। এখন যদি তুমি বলে ক্যালোরি কাকে বলে, এবার ক্যালোরির সংজ্ঞায় তুমি যদি 14.5°C থেকে 15.5, বারবার আমি মেনশন করেছিলাম ক্লাসে, 14.5 থেকে 15.5 যদি মেনশন না করো, আরে সংজ্ঞাটা কিন্তু একটু মানে আধুরা সা রহে যাতা है। তো এইরকম যাতে মানে মানে কি বলবো, ইনকমপ্লিট না হয়, সেই কারণে আমরা সেটাকে বেটার ওয়েতে লিখবো। এবার হয়তো স্কুলের টেক্সট বই নেই, স্কুলের টেক্সট বই নেই, এবার তুমি লিখে ফেলেছো 14.5 থেকে 15.5, এটা কি ভুল? তুমি বইয়ে নেই, তুমি লিখে ফেলেছো কেন? এবার তোমাকে যদি তার জন্য রিবুক বা তিরস্কার করে, তো তুমি তিরস্কার সহ্য করো, আমার কিছু করার নাই, তিরস্কার সহ্য করো। বাট তুমি এখানে বেশি জেনে গেছো, আর জানলে এমন তো কোনো ক্ষতি নাই। আমি কতই বা জানি, আমি তো কিছুই জানি না, আরো কতজন কত কি জানে, ঠিক আছে? যেমন আমি নাচতে জানি না, অনেকে নাচতে ভালো পারে, আমি গান করতে পারি না, তাই না? আমি শুধু ওই বোর্ডের সামনে এসে 2 ঘন্টা বকতে পারি, বা সেইটুকুই আমি পারি, আর বাইরে কিছু পারি না। আমি খুব কম ট্যালেন্টই আছে, কিন্তু এরকম অনেকে আছে যাদের ট্যালেন্ট খুব আছে। যেমন অহেঞ্জিতে আছে, যে ভালো পড়াশোনা করে তার সাথে ভালো নাচেও, ঠিক আছে? এরকম অনেকে আছে, তাই না? যে ভালো পড়াশোনার সাথে সাথে খেলেও ভালো, আছে তো সেরকম, ঠিক আছে? তো এরকম বিভিন্ন ব্যক্তি আছে। আর ট্যালেন্ট দেখানোর জায়গা তো আমাদের 8 তারিখে আসছে নাকি, ট্যালেন্ট দেখানোর জায়গা। ওকে, চলো তাহলে এই জায়গাটা বুঝতে পারলাম। এবার আমরা পড়বো বাষ্প, সম্পৃক্ত বাষ্প আর অসম্পৃক্ত বাষ্প, ঠিক আছে? আমি কি এতদূর ক্লিয়ার করাতে পেরেছি সকলকে? বলবে একটু প্লিজ, সকলে ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা পড়বো এবার সম্পৃক্ত আর অসম্পৃক্ত বাষ্প। কিছু কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করো, পাশের জনকে খুঁচিয়ে কোনো লাভ নাই, বলো। হ্যাঁ, কোন ভিউয়ার্স? না, কি কোনটায় আসবে? আমরা তো কিছু করছি না, কি করছি? চলো, ওকে। তাহলে লজিক্যালি হচ্ছে আমরা দেখব যে বাষ্প, আচ্ছা তাহলে তরল পদার্থ তাপ গ্রহণ করে কিসে পরিণত হয় বলো? বাষ্পে, তাই তো? তরল পদার্থ তাপ গ্রহণ করে কিসে পরিণত হয়? বাষ্পে। এখন আমি ধরছি আমাদের এই রুমটার কথা ভাবো, ঘর, এই যে আমাদের ঘরটা, যে ঘরে আমরা আছি, এই ঘরে ধরো জলীয় বাষ্প তো আছে। কেন জলীয় বাষ্প আছে? আরে অল টাইম তো দেহ থেকে ঘাম উড়ে বাষ্প হচ্ছে, জলীয় বাষ্প তো থাকবেই। কেন? তোমরা বায়ুমণ্ডলে পড়েছো বা পড়বে, হয়তো আমি পড়াবো ভবিষ্যতে ক্লাস 10-এ, যে বায়ুমণ্ডলের একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে জলীয় বাষ্প। আর কত জলীয় বাষ্প আছে সেটা তুমি ভাবতে পারছো না। আকাশে মেঘ দেখলে পরে বুঝতে পারবে যে কত জলীয় বাষ্প আকাশে আছে। তাহলে টন টন জলীয় বাষ্প আছে। তাহলে এত জলীয় বাষ্প আছে মানে আমাদের ঘরেও জলীয় বাষ্প আছে। তাহলে আমরা এরকমই একটা ধরছি যে এরকম একটা ঘর আছে, সাপোজ আমাদের ঘর। এই ঘরের মধ্যে ধরো এখন টেম্পারেচার কত ধরলাম? 25°C। খুব ভালো করে বুঝবে কনসেপ্টটা, আমি কনসেপ্ট বিল্ড করছি তোমাদের মধ্যে। 25°C ধরো জলীয় বাষ্প আছে, প্রেজেন্ট আছে না। তো কতটা আছে স্যার? ধরো আমি কথা মানে বললাম 25 গ্রাম, 25 গ্রাম জলীয় বাষ্প আছে, 25 গ্রাম জলীয় বাষ্প আছে। কিন্তু জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কাকে বলে? জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বলতে সর্বাধিক যতটা জলীয় বাষ্প থাকতে পারে। মানে সম্পৃক্ত দ্রবণ কাকে বলে? না, তো সর্বাধিক যতটা দ্রাবক, কোনো দ্রাবকে দ্রবীভূত থাকতে পারে তাকে বলবো সেই দ্রবণকে সম্পৃক্ত দ্রবণ। সেই রকমই কোন একটা নির্দিষ্ট আয়তনের বায়ুতে সর্বাধিক যতটা পরিমাণ জলীয় বাষ্প উপস্থিত থাকতে পারে, ওর বেশি পারবে না, তাকে আমরা কি বলবো? সিম্পল কথায় বলো সম্পৃক্ত, নাকি? তাহলে সম্পৃক্ত বা সর্বাধিক, এটা সর্বাধিক লিখে দিই, সর্বাধিক জলীয় বাষ্প থাকতে পারে। ধর আমি কথা মানে বলছি 50 গ্রাম। কত ডিগ্রিতে? 25 ডিগ্রিতে। তার মানে 25°C জলীয় বাষ্প আছে 25 গ্রাম, আর সম্পৃক্ত করতে বা সর্বাধিক জলীয় বাষ্প কত থাকতে পারে? 50 গ্রাম। তুমি ভাবো একটা কথা, যে আমাদের এই রুমে
ধরো তোমরা এখন বসে আছো হয়তো 25 জন, সম্ভবত কথা মানে বলছি 25 জন বসে আছো, আর সর্বাধিক ক্যাপাসিটিও 25 জন ধরো, তাহলে আমরা কি বলবো, এখানে আর একজন কি এক্সট্রা এখানে ঢুকতে পারবে? না, পারবে না। তার মানে এটা কি হয়ে যাবে? সম্পৃক্ত। কিন্তু আমি যদি দেখি 25 জনের থেকে কম আছে, ধরো কথা মানে বলছি 5 জন কম, 20, তাহলে এটা কি সম্পৃক্ত? না, সম্পৃক্ত নয়, এটাকে বলবো অসম্পৃক্ত। তাহলে কোনো একটা নির্দিষ্ট আয়তনের বায়ুতে সর্বাধিক যতটা পরিমাণ জলীয় বাষ্প উপস্থিত থাকতে পারে, ততটা যদি উপস্থিত থাকে তাহলে সেই বাষ্প বলবো সম্পৃক্ত বাষ্প, আর তার থেকে কম থাকলে অসম্পৃক্ত বাষ্প। তাহলে এই ঘরে এখন সম্পৃক্ত না অসম্পৃক্ত? স্যার অসম্পৃক্ত। থাকতে পারে 50 বলছেন, আছে 25, তাহলে এটা হচ্ছে অসম্পৃক্ত। আমি কি ক্লিয়ার করাতে পেরেছি কনসেপ্টটা? এখন এই সম্পৃক্ত বা অসম্পৃক্ত বাষ্প যে পরিমাণ চাপ দেয় তাকে বলবো সম্পৃক্ত বাষ্পচাপ, আর একটা বলবো অসম্পৃক্ত বাষ্পচাপ। তাহলে সম্পৃক্ত বাষ্পচাপ কাকে বলে? না তো স্যার সম্পৃক্ত বাষ্প যে পরিমাণ চাপ দেয় তাকে কি বলবো? সম্পৃক্ত বাষ্পচাপ। অসম্পৃক্ত বাষ্প যে পরিমাণ চাপ দেয় তাকে কি বলবো? অসম্পৃক্ত বাষ্পচাপ। তোমরা একটা ছোট্ট এক্সাম্পল দেখতে পারো, যে মনে করো টরিসেলির পরীক্ষাটা, টরিসেলির পরীক্ষায় আমরা একটা পারদ পাত্র নিয়েছিলাম, এই পারদ পাত্রের মধ্যে একটা এরকম লম্বা নল দিলে দেখা গেছিল এটা কতটা উচ্চতা উঠে? 76 সেমি উচ্চতা, নাকি? কারণ এই 76 সেমি হচ্ছে, এরকম করো না, পড়াটা শোনো। তাহলে আমরা কি দেখলাম? 76 সেমি পারদ এতটা উঠলো। এখন এই জায়গাটায় কি কোনো বায়ু ছিল? না স্যার। কিন্তু এই জায়গাটায় না কিছু বাষ্প উপরে উঠে যায়, কোথা থেকে? এখান থেকে, ভেপারাইজড হয়ে। এটাকে বলে টরিসেলি শূন্যস্থান, মনে করে দেখো। আর আমরা বলতাম টরিসেলি শূন্যস্থানে কি থাকে? পারদ বাষ্প, মনে করে দেখ। তাহলে এই পারদ বাষ্পটা হচ্ছে অ্যাকচুয়ালি সম্পৃক্ত বাষ্প। এই পারদ বাষ্পটা হচ্ছে কি? সম্পৃক্ত বাষ্প। আমি কি কনসেপ্টটা ক্লিয়ার করাতে পেরেছি? তাহলে এই সিচুয়েশন আমরা সম্পৃক্ত বাষ্প পেতে পারি। ওকে, এখন জলীয় বাষ্প কোনো একটা বায়ুতে কতটা পরিমাণ আছে এটা নির্ভর করে উষ্ণতার উপর। অর্থাৎ উষ্ণতা যদি আপ ডাউন হয়, ঠিক আছে, উষ্ণতা যদি আপ ডাউন হয়, অর্থাৎ উষ্ণতা বাড়া কমা করে, কেমন? ধরো উষ্ণতা বাড়তেও পারে 25 থেকে 35, আর উষ্ণতা 25 থেকে 20ও হতে পারে। এখন উষ্ণতা বাড়া কমা হলে পরে জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা চেঞ্জ হয়। এক্সাম্পল দিচ্ছি, উষ্ণতা যদি বেড়ে যায় জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা বেড়ে যায়, ও বেশি জলীয় বাষ্প ধরতে পারবে। আর উষ্ণতা যদি কমে যায় জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কমে যায়। আমি উদাহরণ দিচ্ছি, আচ্ছা 25 ডিগ্রিতে ও কতটা জলীয় বাষ্প ধরতে পারবে? 50 গ্রাম। আমি যদি 30 করে দিই তাহলে 50টা 55 হয়ে যাবে। মানে উষ্ণতা বাড়ালাম, জলীয় বাষ্পকেও কি করতে পারবে? বেশি ধরতে পারবে। ফর এক্সাম্পল আমরা এখানে বললাম 25 জনের ক্যাপাসিটি আছে, আমি কি করলাম? এই দেওয়ালটাকে ভেঙে পাশের ঘরটাকে নিয়ে নিলাম, তাহলে পরে কি আমার ক্যাপাসিটি বেড়ে গেল না? তার মানে আমি এখানে কি চেঞ্জ করলাম? জায়গা। তাহলে এখানে উষ্ণতা চেঞ্জ করলে সেটাই চেঞ্জ হচ্ছে, অ্যাকচুয়ালি এইভাবে ভাবতে পারো। তার মানে উষ্ণতা বাড়ালে ধারণ ক্ষমতা বাড়বে, উষ্ণতা কমালে ধারণ ক্ষমতা কমবে। আমি কি বোঝাতে পেরেছি? এবার ধরো আমি কি করলাম, আমি ধরলাম 25 ডিগ্রি থেকে উষ্ণতা হলো 22 ডিগ্রি, তাতে 50 গ্রাম জলীয় বাষ্প কি আর ধরতে পারবে? না, কমে যাবে নাকি? তাহলে 50 গ্রামের থেকে ধরলাম 45 গ্রাম জলীয় বাষ্প সে ধরতে পারবে। ঠিক বোঝাতে পারছি ব্যাপারটা? আমি ধরো 22 ডিগ্রি সেলসিয়াসের পর করলাম 20 ডিগ্রি সেলসিয়াস, দেখা গেল এখন সে জলীয় বাষ্প ধরতে পারবে কতটা? না তো 40 গ্রাম। আমি দেখলাম 20 ডিগ্রি সেলসিয়াসের থেকে আমি 18 ডিগ্রি সেলসিয়াস করলাম, এখন ধরছি জলীয় বাষ্প ধরতে পারবে 32 গ্রাম। আমি কথা মানে বলছি, এগুলো ভাবিও না এইরকম ভাবেই হয়, আমি তো জাস্ট একটা ডেটা দিচ্ছি যে এইরকম ভাবে যাচ্ছে। আচ্ছা ধরো আমি 16 ডিগ্রি সেলসিয়াস করলাম, তাহলে দেখা যাচ্ছে এ ধরতে পারছে কত গ্রাম? তাতে ধরতে পারছে 28 গ্রাম। এবং দেখা গেল 15 ডিগ্রি সেলসিয়াস যখনই উষ্ণতা করছি আমি, তখন এ 25 গ্রাম জলীয় বাষ্প ধরতে পারে। তার মানে আমি উষ্ণতা 25 থেকে 15 করলাম, মানে কি হলো? জলীয় বাষ্প স্যাচুরেটেড হয়ে গেল। দেখ আছে কতটা? 25 গ্রাম। আর ধারণ ক্ষমতাও কত? মানে সর্বাধিক কতটা থাকতে পারে? 25 গ্রাম। আছে কত? 25 গ্রাম। তাহলে এটা কি সম্পৃক্ত হয়ে গেছে? আমি কি করে সম্পৃক্ত করলাম? উষ্ণতাটাকে কমিয়ে। তার মানে কোনো একটা জায়গায় জলীয় বাষ্প যদি সম্পৃক্ত করতে চাই তার দুটো উপায় হতে পারে। কিভাবে? না তো স্যার জলীয় বাষ্প অ্যাড করুন, হতে পারে তো, জলীয় বাষ্প অ্যাড করলে পারে। আর উষ্ণতাকে কি করতে পারি? কমাতে পারি। তাহলে উষ্ণতাকে কমালে পরে দেখো জলীয় বাষ্প সম্পৃক্ত হয়ে যাচ্ছে। যে উষ্ণতায় বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প সম্পৃক্ত হয়ে যায় সেই উষ্ণতাটাকে আমরা বলবো শিশিরাঙ্ক। কি বলবো? শিশিরাঙ্ক। এবার চলে আসো বায়ু। ধরো এই বেলঘড়িয়ার কথা ভাবি, এই পুরো বেলঘড়িয়াতে, ধরো পুরো বেলঘড়িয়াতে নির্দিষ্ট আয়তন আছে তো বায়ু,
এখানে কতটা জলীয় বাষ্প আছে স্যার? ধরো একটা কথা মানে বলছি, এতটা জলীয় বাষ্প আছে, ধরো এক্স জলীয় বাষ্প আছে, আর একে সম্পৃক্ত করতে কত জলীয় বাষ্প দরকার? স্যার ওয়াই দরকার। যেমন এটা ধরো এক্স আর এটা কত? ওয়াই। বুঝতে পারলাম? তাহলে এখানে জলীয় বাষ্প আছে কতটা? এক্স। আর একে সম্পৃক্ত করতে কত জলীয় বাষ্প লাগবে? অনেক লাগবে, ওয়াই। তাহলে এই এক্স বাই ওয়াই ইন্টু 100% একে বলবো আপেক্ষিক আর্দ্রতা। তাহলে আর্দ্রতা কাকে বলে এবার পড়বো। কোনো বায়ুতে কতটা পরিমাণ জলীয় বাষ্প আছে সেটাকে মাপা হয় যার দ্বারা, সেটাকে বলবো আমরা আপেক্ষিক আর্দ্রতা। তাহলে কোনো একটা বায়ুতে কতটা পরিমাণ জলীয় বাষ্প আছে সেটা মাপা হয় আপেক্ষিক আর্দ্রতার দ্বারা। যেমন তাহলে এখানে আপেক্ষিক আর্দ্রতা কত হবে স্যার? 25°C আছে কত? 25। সম্পৃক্ত করতে কত দরকার? 50। তাহলে 25 বাই কত লিখবো? 50 ইন্টু 100%, মানে কত? 50%। আমি কি বলতে পারলাম ব্যাপারটা? সেই জন্য দেখবে গুগলে যখন আমরা ওয়েদার রিপোর্ট দেখি তখন একটা এক্সট্রা টার্ম দেয় আমাদেরকে, কি বলতো? হিউমিডিটি। হিউমিডিটি বলে একটা টার্ম দেয়। হিউমিডিটি মানে কি? আর্দ্রতা। যখন আর্দ্রতা বেড়ে যায় আমাদের কষ্ট হয়, বর্ষাকালে সেজন্য আমাদের কষ্ট বেশি হয়, আর শীতকালে আমাদের আরাম লাগে। এক তো শীতকালে টেম্পারেচার কম থাকে, 2 নম্বর শীতকালে কি হয়? বাতাস শুষ্ক হয়। বাতাস শুষ্ক হলে তার সুবিধা কি? বাতাস শুষ্ক হলে এই গা হাত পা না চ্যাট চ্যাট করবে না, যেটা আমাদের চ্যাট চ্যাট করছে এখন। কেন চ্যাট চ্যাট করছে? ঘাম শুকাচ্ছে না, ঘাম লেগে আছে। কিন্তু বাতাসে জলীয় বাষ্প যদি কম থাকতো, কম, তাহলে এই ঘামগুলো তাড়াতাড়ি কি হয়ে যেত? বাষ্পীভূত হয়ে যেত, আর শরীরে ঘাম থাকতোই না। আর শরীরে ঘাম না থাকলে আমাদের শরীর কি থাকবে? ফুরফুরে থাকবে, ভালো লাগবে শরীর। সেই জন্য আমরা দেখব একই উষ্ণতায় একই দিনে দীঘা অপেক্ষা শান্তিনিকেতন অনেক বেশি আরামদায়ক। কেন শান্তিনিকেতন আরামদায়ক? শান্তিনিকেতনের আশেপাশে জলীয় বাষ্প পরিমাণ কম। জলীয় বাষ্প কম থাকলে পারে আমাদেরকে আরাম বোধ হয়, জলীয় বাষ্প বেশি থাকলে কষ্ট হয়। সেই জন্য বিকেল বেলায় কলকাতায় কোনো একটা মাঠে খেলা আর দীঘার কোনো একটা মাঠে খেলা, আকাশ পাতাল পার্থক্য থাকবে। দীঘার রোদ একদম পুরোপুরি আকাশে লাগবে। কেন? জলীয় বাষ্পের পরিমাণ সেখানে কি আছে? বেশি, আর তার তাপ ধারণ ক্ষমতাও কি? বেশি। আমি কি বলতে পারছি কনসেপ্টটা? সেই জন্য এই কোশ্চেন অনেক সময় আমাদের দেয় যে একই দিনে একই সময়ে পুরী অপেক্ষা দিল্লি আরামদায়ক কেন হবে? দিল্লি আরামদায়ক হবে কারণ দিল্লিতে জলীয় বাষ্পের পরিমাণ কি? কম। পুরী সমুদ্রের ধারে জলীয় বাষ্পের পরিমাণ কি? বেশি। আবার এটাও ভাবতে হবে দিল্লি একটা চরম ভাবাপন্ন, মানে ওখানে কি হয়? শীতের সময় হাড় কাঁপানো শীত, আর গরমের সময় পেছন ফাটানো গরম। আর আমাদের কি হয়? পুরীতে ওয়েদার মোটামুটি এক রকমই থাকে। হ্যাঁ, গরমের সময় তো গরম হবেই অবভিয়াসলি, শীতে শীত হবে, কিন্তু শীতে সেই লেভেলে শীতও পড়বে না, ঠিক আছে? ওই রকম নয়, তাই চরম ভাবাপন্ন। সেই জন্য সমুদ্র থেকে কিছু দূরে ওয়েদার মোটামুটি একটু ভালো হয়, খারাপ নয়, ঠিক আছে? আশা করি আবহাওয়ার সাথে এই আর্দ্রতার সম্পর্কটা বোঝাতে পারলাম। তোমাদের বইয়ে নেই এসব, আমার নোটসে দেওয়া আছে। সো নোটসটা এগুলো একটু ভালো করে পড়ো। আর যার মনে হচ্ছে এসব পড়ে কি হবে, ভাট এইসব জিনিস বেকার না পড়লে হবে, কোনো ব্যাপার নাই, কোনো ব্যাপার নাই। সবাই পড়াশোনা করে না, অসুবিধা নাই। তুমি মাইনাটা আমাকে ঠিকঠাক দিয়ে দিও, তাহলেই হবে, অসুবিধা নাই। আরে পড়াশোনা করো, পড়াশোনা করতে এখানে দেখো 1.5 ঘন্টা 2 ঘন্টা তোমাদেরকে আমি পাই সারা সপ্তাহে, সেটা পড়াশোনা করার জন্যই বা পড়াশোনা করার জন্যই। আই গেস বোঝাতে পারলাম এই কনসেপ্ট আপেক্ষিক আর্দ্রতা। তাহলে একক আয়তনের কোনো বায়ুতে যতটা পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকে বলবো তার পরম আর্দ্রতা। কি বলবো? পরম আর্দ্রতা। তাহলে একক আয়তনের কোনো জল বাতাসে যতটা পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকে বলবো তার পরম আর্দ্রতা। এবার বলো, তাহলে সম্পৃক্ত হয়ে গেল বাতাস নাকি? এবার ধরো উষ্ণতা আরো কমে গেল, ধরো 13°C হলো, তার মানে এটাও তো কমবে এবার নাকি? তার মানে 25 গ্রাম থেকে কত হয়ে গেল? ধরো 20 গ্রাম। এবার বলো ধারণ ক্ষমতা কত? 20 গ্রাম। আছে কতটা? 25। তাহলে 5 গ্রাম কি হয়ে গেল? বেশি। তাহলে এই 5 গ্রাম বেশি কি হবে? এই 5 গ্রাম বেশি জলীয় বাষ্পগুলো কাছাকাছি চলে এসে জলকণা রূপে মাটিতে পড়তে শুরু করবে, একে আমরা শিশির বলবো। তার মানে শিশির কখন জন্মায়? যখন বায়ু শিশিরাঙ্কের নিচে নেমে যায়। দেখো শিশিরাঙ্কের থেকে কমে গেল বায়ুর উষ্ণতা, তখনই শিশির জমবে। তার মানে ভাসমান জলীয় বাষ্পগুলো কি হবে? বেশি হয়ে যাবে। কার তুলনায়? ধারণ ক্ষমতার তুলনায়। ধারণ ক্ষমতার তুলনায়। সেই জন্য কি হয়ে যাবে? কি জমবে এখানে? শিশির জমবে, শিশির জমবে। সেই জন্য আমরা কি দেখি অনেক সময়, অনেক সময় কি দেখি? বরফ যদি আমরা একটা পাত্রে রাখি, সেই বরফ পাত্রে রাখলে পরে সেখানে দেখবো আমরা তার আশেপাশে জল জমে যায়। কেন? ঘনীভবনের জন্য। এখানেও কি হচ্ছে? ঘনীভবনই হচ্ছে। বুঝতে পারলাম? এবার কুয়াশা কেন সৃষ্টি হয়েছে? শিশির তো হলো, শিশির কনসেপ্টটা কি বুঝতে পারলাম আমি? কুয়াশা কেন সৃষ্টি হয়? এবার কুয়াশা দেখবে বেশিরভাগটাই শীতকালে দেখা যায়। গরমকালে বর্ষাকালে কুয়াশা কোনদিন দেখা যায় না। শীতকালে টেম্পারেচার খুব কম থাকে, এতই কম থাকে যে বাতাসে ভাসমান জলীয় বাষ্পগুলো ঘনীভূত হয়ে যায়। বাতাসেই ও কাছে আসতে পারে না, ঘনীভূত হয়ে যায়। তার মানে
শীতকালে টেম্পারেচার এতটাই কম হয় যে বাতাসে থাকা জলীয় বাষ্পগুলো ঘনীভূত হয়ে যায়। এবার তারা ঘনীভূত হয়ে গেলে পরে জলীয় বাষ্প জল আকারে যদি জমে যায় আর বাতাসে ভেসে বেড়ায়, তাহলে একটা কেমন লাগবে, ধোঁয়া ধোঁয়া টাইপের লাগবে। দেখবে বরফ থেকে এক প্রকারের ধোঁয়া বেরোতে, কোনোদিন দেখেছো? ওইটা কি ধোঁয়া অ্যাকচুয়ালি না, ওটা কি জলীয় বাষ্প ঘনীভূত হয়ে গেছে বলে ধোঁয়ার মতো লাগছে দেখতে। সেই কারণে আমরা দেখবো কি কুয়াশাটা ধোঁয়ার মতো অ্যাকচুয়ালি ওগুলো জলীয় বাষ্প ভেসে বেড়াচ্ছে। শীতকাল কেন হয়? কারণ শীতকালে ওয়েদারের টেম্পারেচার কি হয়, কম হয়। যদি টেম্পারেচার বেশি হয় তাহলে কোনোদিনই ওই জায়গাতে পৌঁছাবেই না, সেই জন্য কুয়াশা কোনোদিন সৃষ্টিও হবে না। আমি কি বোঝাতে পেরেছি কুয়াশা সৃষ্টি? আমি কি বোঝাতে পেরেছি শিশিরের সৃষ্টি? আমি কি এগুলো সব বোঝাতে পারলাম? আমি কি ক্লিয়ার করতে পেরেছি? আমরা এবার পড়বো, আচ্ছা, আপেক্ষিক আর্দ্রতা মাপার যন্ত্রের নাম হচ্ছে হাইগ্রোমিটার। হাইগ্রো মাথায় রাখবে, তোমাদের নোটসে আছে, অসুবিধা নাই, পড়ে নিও। আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করার যন্ত্রের নাম হচ্ছে হাইগ্রোমিটার। আর সম্পৃক্ত আর অসম্পৃক্ত বাষ্পের মধ্যে পার্থক্যও আছে, সেই পার্থক্যটাও তোমরা কিন্তু একটু পড়বে, ঠিক আছে? নোটসে আছে দেখবে সব দেওয়া। ওকে, আচ্ছা, আমরা এবার পড়বো জলের ব্যতিক্রান্ত প্রসারণ। ব্যতিক্রান্ত প্রসারণ মানে কি? আচ্ছা, কোনো একটা কঠিন পদার্থ যদি থাকে, কঠিন পদার্থ, ধরো লোহার টুকরো আছে, কি আছে এখানে? লোহার টুকরো। এবার ধরো এখানে আমি কি দিলাম? তাপ। লোহার টুকরোয় যদি তাপ দেওয়া হয়, প্রথম কি হবে? এর উষ্ণতা বাড়বে। আমি কি ঠিক বোঝাতে পারছি? আর উষ্ণতা বাড়ার সাথে সাথে এর কি হবে? দৈর্ঘ্য, ক্ষেত্রফল, আয়তন এগুলো বৃদ্ধি পাবে, অর্থাৎ সে প্রসারণ হয়। যে কোনো কঠিন পদার্থকে তাপ দিলেই সেটা কি হয়? প্রসারিত হয়। জলের ক্ষেত্রে একটা ব্যতিক্রম দেখা যায়, কি না, তো 0°C থেকে 4°C পর্যন্ত, অর্থাৎ 0°C থেকে 4°C পর্যন্ত জলের আয়তন, জলের কথা বলছি কিন্তু আমরা, আয়তন হ্রাস পায়, কমে যায়। আয়তন কি হয়? হ্রাস পায়। আবার 4°C থেকে 10°C পর্যন্ত আয়তন বৃদ্ধি পায়। এ কেমন ঘটনা ঘটলো? হয় বাড়বে না হয় কমবে। এখানে কি হচ্ছে? প্রথমে কমছে, তারপর কি হচ্ছে? বাড়ছে। তার মানে আমরা কি বলবো? 4°C উষ্ণতায় জলের আয়তন সর্বনিম্ন। এটা কি ঠিক? হ্যাঁ স্যার, কারণ 0 থেকে 4 পর্যন্ত কমছে, আবার 4-এর পর থেকে কি হচ্ছে? বাড়তে শুরু করছে। তারপরে 4ই সবচেয়ে কম। আমি কি ঠিক বলতে পারছি? তার মানে কোনো একটি জলের বা বিশুদ্ধ জলের 4°C উষ্ণতায় আয়তন কি হবে? সর্বনিম্ন। সেই জন্য আমরা যদি সরি আয়তনের সাথে উষ্ণতার গ্রাফ দেখি, আয়তনের সাথে উষ্ণতার গ্রাফ, তাহলে আয়তনের সাথে উষ্ণতার গ্রাফটা দেখো এরকম দেওয়া আছে তোমাদের, আই গেস এরকমই দেওয়া আছে, নোটসে দেখে নাও। আয়তনের সাথে উষ্ণতার গ্রাফ, এই যে জায়গাটা দেখছো এইটা অ্যাকচুয়ালি কত? 4°C। এই 4°C দেখো জলের আয়তন সর্বনিম্ন, দেখো গ্রাফের নিম্ন পয়েন্টটা দেওয়া আছে। তোমরা জানো যে ঘনত্ব মানে কি হয়? ঘনত্ব মানে ভর বাই আয়তন। এটা তোমরা বলো, আয়তন যদি বাড়ে ঘনত্ব কি হবে? কমবে। আয়তন কমলে ঘনত্ব। তার মানে আমরা এটাও বলতে পারি 0 থেকে 4°C পর্যন্ত জলের আয়তন কমছে, ঘনত্ব তাহলে কি হবে? তার মানে ঘনত্ব বাড়বে। আর উল্টোটা কি হবে? 4°C থেকে 0°C পর্যন্ত ঘনত্ব হ্রাস পাবে। তার মানে এটা উল্টো হয়ে গেল। সাধারণত পদার্থকে যদি উত্তপ্ত করা হয় তার কি হয়? ঘনত্ব হ্রাস পায়, কিন্তু দেখছি ঘনত্ব বাড়ছে আবার ঘনত্ব কমছে। এই জন্য আমরা যদি ঘনত্বের সাথে লেখচিত্রটাকে অঙ্কন করার চেষ্টা করি, এদিকে ধরো ঘনত্ব লিখলাম আর এদিকে লিখলাম উষ্ণতা, তাহলে ঘনত্বের সাথে উষ্ণতা লেখচিত্রটা লাইক দিস, দেখো তোমাদের নোটস এরকমই দেওয়া আছে সম্ভবত। এবং এই উষ্ণতাটা হবে 4°C। আর তোমরা মাথায় রাখবে এবং তোমরা জানো যে 4°C উষ্ণতায় জলের ঘনত্ব কি হয়? সর্বাধিক। সেই জন্য লিটারের সংজ্ঞায় কার উল্লেখ থাকে? ফার্স্ট চ্যাপ্টারে পড়েছো, লিটারের সংজ্ঞায় 4°C এর উল্লেখ থাকে। আজকে আমাদের তাপ চ্যাপ্টারটা শেষ হয়ে যাচ্ছে এবং অ্যানুয়ালের জন্য শুধু একটা চ্যাপ্টারই বাকি থাকবে, কি? শব্দ। শব্দের নোটস তোমাদের বই দেওয়া নাই, শব্দটা পুরো আমি লিখিয়ে পড়াবো বা পুরো বোর্ডে বোঝাবো, কারণ শব্দটা খুব ইম্পর্টেন্ট। এই শব্দ চ্যাপ্টারের ওপর ক্লাস 11-এ 6টা চ্যাপ্টার আছে, ঠিক আছে? কি আছে? ওয়েভ থিওরি এটাকে বলি আমরা, ঠিক আছে? বা অসিলেশন, ওয়েভ অসিলেশন, সিম্পল হারমোনিক মোশন আছে, আর অনেক রকম চ্যাপ্টার আছে। সো সেই জন্য শব্দটা খুব ভালো করে পড়াবো। যারা 11-এ ভবিষ্যতে সায়েন্স নিয়ে পড়বে তারা অবভিয়াসলি দেখবে, সবই পড়ো ভালো করে, এগুলো কি নেই? এগুলো সবই আছে 11-এ গিয়ে। 11-এ জাস্ট 9টাকেই ভাস্ট হয়ে যাবে, বড় হয়ে যাবে 9টা, যারা সায়েন্স নিয়ে পড়বে, ঠিক আছে? ওকে, এই হলো গল্প। এতদূর কি আমি বোঝাতে পেরেছি? এতদূর কি বোঝাতে পেরেছি আমি? ক্লিয়ার হয়েছে? ওকে, তার মানে 4°C উষ্ণতায় জলের ঘনত্ব কি হচ্ছে? সর্বাধিক। আমি কি এটা বলতে পারি
যে 4 ডিগ্রি সি উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক। আমি কি এটা বলতে পারি 4 ডিগ্রি সি উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক? অবভিয়াসলি স্যার, ঘনত্ব সর্বাধিক। আর আয়তন সর্বনিম্ন, আয়তন সর্বনিম্ন। 4 ডিগ্রি সি উষ্ণতায় জলের ঘনত্ব কত হয়? 1 গ্রাম পার সিসি, নিশ্চয় পড়েছো তোমরা, বা 1000 কেজি পার মিটার কিউব। এবার শীত প্রধান দেশের কথা বলবো। ধরো এটা একটা হ্রদ, আমি সাইডগুলো আঁকলাম না, এটা একটা হ্রদ, গভীর হ্রদ। এদিকে কি আছে? সব পাথর টাথর আছে, সব পাথর। এটা গভীর হ্রদ, খুব ভালো করে বুঝবে কনসেপ্টটা। কনসেপ্টটা বুঝে নাও যাতে বানিয়ে লিখতে পারো। আমার নোটস মুখস্থ করার কোনো দরকার পড়বে না বা বই। দেখো, ধরো ওপরে কি হচ্ছে? বরফ জমছে। কেন? বাইরের উষ্ণতা অনেক কম, -20 ডিগ্রি সেলসিয়াস। তুমি বেরো, তুমি ঠান্ডা বরফ হয়ে যাবে। তাহলে -20 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এখানে বরফ জমে গেছে। এবার ধরো নিচে জল আছে, জল থাকতে পারে তো বরফের নিচে, কারণ বরফ জমছে জমছে জমছে। তার মানে একদম বরফের ঠিক নিচে জলের উষ্ণতা কত হবে? 0 ডিগ্রি সি। কেন? বরফ টাচ করে আছে, বরফ টাচ করে আছে, বলে উষ্ণতা কত হবে? 0 ডিগ্রি সি। তার মানে অ্যান্টার্কটিকার আশেপাশে জলের উষ্ণতা কত হবে? বুঝতে পারলাম ব্যাপারটা? এখন তাহলে এটা 0 ডিগ্রি হলে নিচেটা একটু বেশি হবে, আমি কি বোঝাতে পারছি? হতে 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 ধরো এখানকার জলের উষ্ণতা 8 ডিগ্রি সেলসিয়াস। ধরো নিচে জলের উষ্ণতা কত? 8 ডিগ্রি সেলসিয়াস। এখন তুমি ভাবো 8 ডিগ্রি সেলসিয়াস আর 4 ডিগ্রি সেলসিয়াসের কথা ভাবো। যত আমি উষ্ণতা বাড়াচ্ছি জলের ঘনত্ব কমছে। তার মানে এই জলটা হালকা 8 ডিগ্রি, আর 0 ডিগ্রির জলটা একটু কি হবে? ভারী। 0 ডিগ্রির জলটা কি হবে? সেই জন্য ভারী জলটা নিচে নামবে আর হালকা জলটা ওপরে উঠবে, এভাবে একটা পরিচলন স্রোত চলবে। আমি কি বোঝাতে পারছি ব্যাপারটা? তাহলে ওপরের ভারী জলটা কোথায় নামছে? নিচে। নিচে যখনই নামছে সে নিচ থেকে তাপ গ্রহণ করছে। হ্যাঁ না না বলতো? ঠান্ডা ছিল, তাপ গ্রহণ করছে। এই জলটা তাপ গ্রহণ করে কি হলো? উত্তপ্ত হলো। উত্তপ্ত হয়ে গেলে আবার কি হয়ে গেল? হালকা। হালকা হয়ে সে আবার উপরে চলে গেল, ওপরে গিয়ে তাপ বর্জন করে দিল, ছেড়ে দিল তাপ, দিয়ে আবার নিচে নামলো, আবার তাপ নিল। তার মানে আমি কি বলতে পারছি যে নিচের তাপগুলো উপরে আলটিমেটলি চলে যাচ্ছে, দিয়ে বর্জন হয়ে যাচ্ছে। আমি কি বোঝাতে পারছি? তার মানে নিচের তাপগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে এখান থেকে। কেন? ভালো করে বোঝো। ওপরের জলটা ঠান্ডা ভারী বলে নিচে নামলো, নিচের জলটা গরম উত্তপ্ত হলো। উত্তপ্ত হলো মানে কি? এখানকার জলকে তাপ দিয়ে দিয়েছে, তাপটা নিয়ে আবার উপরে চলে গেল। তার মানে এখানকার তাপ আস্তে আস্তে কি হচ্ছে? কমছে। এবার আস্তে আস্তে তাপ কমলে তাপমাত্রাও কি হবে? কমবে। তার মানে 8 হতে হতে 7, 6, 5 হতে হতে এমন একটা টাইম আসবে যখন উষ্ণতা হবে 4 ডিগ্রি সেলসিয়াস। বাস 4 ডিগ্রি সেলসিয়াস যখন এখানকার উষ্ণতা হয়ে গেল, 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক। ঘনত্ব সর্বাধিক মানে এটা হচ্ছে সবচেয়ে ভারী জল। আর তোমরা আর্কিমিডিসের নীতিতে পড়েছো, ভারী জিনিস সবসময় কি হয়? তলদেশে যায়। তার মানে এখানকার জলটা সবচেয়ে ভারী বলে এটা নিচে চলে গেছে। এই জলটা কি আর উপরে উঠবে? না, এটা তো ভারী হয়ে গেছে জল। যেহেতু এই জলটা ভারী হয়ে গেছে অনেক, আরে ফোন আসুক স্যার, যেহেতু ভারী হয়ে গেছে তাই এই জলটা আর উপরে উঠবে না। যেহেতু এই জলটা উপরে উঠবে না, সেই কারণে কি হবে? আমাদের এখানে জল থেকেই যাবে। সেজন্য আমরা কি বলতে পারছি যে দেখবে ইউটিউবে অনেক সময় দেখায় যে বরফ কেটে তলে কি পাওয়া যাচ্ছে? জল। তার মানে আমার যতই পুরো বরফ হোক, নিচে কোনো না কোনো জায়গায় 4 ডিগ্রি সেন্টিগ্রেডের জল আছেই, সেখানে জল অবশ্যই আছে। এবং এই জলেই ওই জীবজ প্রাণী মানে জলজ জীব, যেমন হচ্ছে তোমার মাছ হতে পারে, ফাইটোপ্ল্যাঙ্কটন, জু প্ল্যাঙ্কটন, যাই আছে, এরা সব এখানে বেঁচে থাকতে পারে। এরা সব এখানে বেঁচে থাকতে পারে। তাই শীত প্রধান দেশে, শীত প্রধান দেশে আমরা দেখব এইভাবে জলজ প্রাণীরা বেঁচে থাকতে পারে জলের ব্যতিক্রান্ত প্রসারণকে কাজে লাগিয়ে। আমি কি ক্লিয়ার করাতে পেরেছি জিনিসটা? আমি কি বোঝাতে পেরেছি জিনিসটা? ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? ওকে। তাহলে জলের ব্যতিক্রান্ত প্রসারণের প্রাকৃতিক উদাহরণ এটা কি বলতে পারবো? অবভিয়াসলি স্যার। এটা কি করে হলো? ক্লিয়ার হয়েছে? লেখাতে পার, লিখতে পারবো, লিখতে পারবো। ওকে, তুমি একটা প্রশ্নের উত্তর দাও আমাকে, যে আমরা যে থার্মোমিটার দেখি, থার্মোমিটার, থার্মোমিটারে আমরা উষ্ণতা মাপক পদার্থ হিসেবে কি ব্যবহার করি? পারদ। আমি কি ঠিক বলছি? তার মানে এখানে যদি আমরা তাপ দিই, পারদ আস্তে আস্তে উপরে উঠবে নাকি? এখন যদি আমরা জল ব্যবহার করি, আর আমরা জল ব্যবহার করে 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি মাপতে চাই, আমরা কি পারবো? হ্যাঁ পারবো, হবে। কিন্তু 0 থেকে 10 হবে না। কেন স্যার? দেখো, উষ্ণতা মাপক পদার্থ হিসেবে আমরা তরল ব্যবহার করতে পারি, উষ্ণতা মাপক পদার্থ হিসেবে আমরা কি ব্যবহার করতে পারি? পারদ ব্যবহার করতে পারি, অনেক রকম ব্যবহার করতে পারি, অ্যালকোহল ব্যবহার করতে পারি। দেখো, আচ্ছা ধরো এখানে জল 0 ডিগ্রিতে আছে, এবার যদি তাপ দিই, এবার ধরো 0 থেকে তাপ দিলাম, জলের আয়তন কি হবে? কমবে। তার মানে এই জলটা উপরে ওঠা উচিত ছিল প্রসারিত হয়ে। হ্যাঁ না না বলো? কিন্তু প্রসারিত হবে জল?
তো প্রসারিত হবে না। তো জলটা যদি প্রসারিত না হয় তাহলে জল কি হবে, এইখানেই থেকে যাবে। তার মানে 0 থেকে 4 পর্যন্ত এই জলের কোনো প্রসারণ হবে না, আমরা মাপতেই পারবো না। কিন্তু পারদ হলে কি হতো, ও 0 থেকে 4 হলেও প্রসারিত হয়ে যেত। বুঝতে পারলাম ব্যাপারটা? তার মানে 0 থেকে 4 পর্যন্ত জলের উষ্ণতার কোনো পরিবর্তন হবে না। উষ্ণতা মানে কি, দৈর্ঘ্যের কোনো প্রসারণ হবে না। আবার 4 থেকে 10 পর্যন্ত মাপতে পারবে। তার মানে জল যদি এখানে ইউজ করি 0 থেকে 4 পর্যন্ত কোনো পাঠই পাওয়া যাবে না, আবার 4 থেকে 10 পর্যন্ত পাঠ পাওয়া যাবে। তাহলে এইরকম থার্মোমিটার বানিয়ে কি লাভ, যেখানে আমি একটা জায়গায় পাঠ পাবো, একটা জায়গায় পাঠ পাবো না। তাহলে সেই জন্য আমরা কখনো জল ব্যবহার করতে পারবো না। আমরা কি ব্যবহার করবো, পারদ। সেই জন্য উষ্ণ পদার্থ হিসেবে পারদ ব্যবহার হয়। দেখি নোটসটা একটু কিছু বাদ গেল কিনা, তোমরা একটু দেখে নাও কোনো জায়গায় বাদ গেছে কিনা। তাহলে টপিক গুলো একটু যদি আমি বলে দিই, তাহলে দেখো পদার্থের অবস্থান্তর, উচ্চ অবস্থান্তর, নিম্ন অবস্থান্তর। আচ্ছা, তারপর ব্যতিক্রমটা তোমাদের নোটসে আছে, যেগুলো ব্যতিক্রমটা পড়ালাম দেখো আমি। আচ্ছা, তারপর হচ্ছে লিনতাপ, লিনতাপের সমস্ত প্রকারভেদ। আচ্ছা, 537 ক্যালোরি পার গ্রাম। আচ্ছা, গলনের উষ্ণতা সময় লেখচিত্র, কঠিনীভবনের উষ্ণতা সময় লেখচিত্র, সম্পৃক্ত অসম্পৃক্ত বাষ্প, সম্পৃক্ত অসম্পৃক্ত বাষ্পের পার্থক্য, আর্দ্রতা, পরম আর্দ্রতা, আপেক্ষিক আর্দ্রতা, তারপর হচ্ছে তোমার আবহাওয়ার সাথে আর্দ্রতার যোগাযোগ, শিশির